আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের বলতে বোঝাচ্ছি যারা ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে এসেছেন। আপনাদের মন নিশ্চয়ই খুব খারাপ, কারণ আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে ৪৭তম বিসিএসের আমার হাতে যে সেটটা আছে সেটা হচ্ছে সেট নাম্বার 1। এই প্রশ্নটা আপনারা পরীক্ষা দিয়েছেন সকলে, এই রক্তকমল সেট। তো এই প্রশ্নের ইতিহাস যদি বলা হয় তাহলে ১-২ দিনের ভিতরে যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি বা যতটুকু বুঝলাম তাতে আপনাদের পরীক্ষা খুব একটা যে ভালো হয়েছে সেটা বলা যায় না, কারণ এ পর্যন্ত বিসিএসের ইতিহাসে এই ধরনের টাফ কোশ্চেনের পরীক্ষা খুব একটা আপনারা দেন নাই যারা আগে দিয়েছেন। আর যারা নতুন তাদের জন্য তো আসলে এটা ওই বনবাসে যাওয়ার মতো পরীক্ষা হয়েছে, যে ভাই দিয়েছি, আমার আর এই পৃথিবীতে এখন আর এইখানে থাকার কোনো দরকার নেই, আমি বনবাসে চলে যাই, তাই নয় কি? যা হোক, মজা করলাম আর কি। আমিও ভাবছিলাম যে আপনাদের এই ভিডিওটা বনবাসে যেই করবো, তো আসলে আকাশের পরিস্থিতি আজকে খুব বেশি ভালো না। আজকে 21 তারিখ, 21শে সেপ্টেম্বর, খুব বেশি ভালো না। তো এই জন্য অফিস ছুটির পরে ভাবলাম বাসার ভিতরে ঘরের রুমের ভিতরেই ভিডিওটা করে ফেলি, কারণ আজকে ভিডিওর যে মূল উপজীব্য বা যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের ইংরেজি গ্রামারের যে প্রশ্নগুলো এসেছে তার সলভটা আমি আপনাদেরকে করিয়ে দিব, এবং এর সাথে যদি রিলেটেড কোনো উদাহরণ বা ধরেন কোনো রুল থেকে থাকে আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনাদের কাছে যদি প্রশ্নটা থেকে থাকে আপনারা বসে যান, আর যারা পরীক্ষা দেন নাই তারাও যদি প্রশ্নগুলো পেয়ে থাকেন নেটের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে, আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই বসে যান, কারণ এই যে গ্রামারের যে সলভগুলো আমি আপনাদেরকে করে দেবো এগুলো আপনাদের অনেক উপকার হবে, এবং আশা করি এর সাথে রিলেটেড যে বিষয়গুলো বলবো সেগুলো আরও বেশি আপনাদের কাজে আসবে। তো আমরা চলে যাই আমাদের ইংলিশের যে প্রশ্নগুলো ছিল সেখানে। যেহেতু আমার হাতে নাম্বার 1 সেট, তো আমি আসলে সিরিয়াল অনুসারে যেভাবে আছে আমি সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো 36 নম্বর আর কি, অর্থাৎ প্রথমটা আমার এই প্রশ্ন অনুসারে সেটা ছিল হচ্ছে, আপনারা একটু দেখেন, আমি পড়ে শোনাবো, আপনাদের বুঝতে সুবিধা হবে। স্পিচ মেড উইথাউট এনি প্রিভিয়াস থট প্রিপারেশন অর প্র্যাকটিস ইজ কল্ড এ অর এন। তার মানে যে বক্তব্যটা কোনো ধরনের কোনো চিন্তাভাবনা ছাড়া, আগে পরে করব বা এই ধরনের কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া যে বক্তব্যটা দেয়া হয় বা এই ধরনের বক্তব্য যদি করা হয় এটাকে কী ধরনের বক্তব্য বলে? তো প্রথমটা আছে ফ্রি স্পিচ। এটা হচ্ছে মুক্ত কথা, এটা যে কোনো জায়গায় হতে পারে, ঠিক আছে? কিন্তু এই মুক্ত কথাগুলো যে সবসময় আপনার প্রিপারেশন ছাড়া হবে এমন নয়। এরপরে আছে এক্সটেম্পোর স্পিচ। ওকে, এটা আসলে উত্তর। এটার মানে হচ্ছে আপনি এই যেটা আর কি বললো আর কি, এটাই হচ্ছে উত্তর, অর্থাৎ কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া যদি কোনো ধরনের কোনো বক্তব্য দিয়ে থাকেন সেটা হচ্ছে এক্সটেম্পোর স্পিচ। এরপরে ছিল মেড ইন স্পিচ। এটা হচ্ছে আপনার ফার্স্ট স্পিচ, যেটা অর্থাৎ আপনি যখন কোনো অনুষ্ঠান বা সেমিনারে গিয়েছেন তার মধ্যে প্রথম যে বক্তব্যটা রাখা হলো সেটা হচ্ছে মেড ইন স্পিচ, বা ধরেন আপনি কোনোদিন দেন নাই সেটা। আর এরপরেটা আছে হচ্ছে রাউজিং স্পিচ। তো রাউজিং স্পিচ বা রোজিং স্পিচ এটা হচ্ছে কি উত্তেজনাকর বক্তব্য। ধরেন বিভিন্ন আন্দোলনের সময় যেসব লিডাররা যে ধরনের বক্তব্য দিয়ে থাকেন সেগুলো হচ্ছে রাউজিং স্পিচ বা রাউজিং স্পিচ। ওকে, আমার মনে হয় এটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি পরেরটায়, তা হচ্ছে হুইচ ওয়ান হ্যাজ দ্য আইডেন্টিক্যাল সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম। তার মানে হচ্ছে কি কোন জিনিসটার সিঙ্গুলার এবং প্লুরাল সেম, আইডেন্টিক্যাল মানে সেম, অর্থাৎ সিঙ্গুলারও যা প্লুরালও তাই। যেমন ধরেন আমি যদি বলতাম শিপ, SHEEP, সে শিপ, এই শিপ এটা তো সিঙ্গুলারও শিপ প্লুরালও শিপ। তেমনি আমি যদি বলি ইনফরমেশন, এটা সিঙ্গুলারও ইনফরমেশন প্লুরালও ইনফরমেশন। তো এই টাইপের কোন ওয়ার্ডটা এখানে আছে। তো অ্যান্সারটা আগে বলি, অ্যান্সারটা হচ্ছে ডাইস বা ডিস, DIC, ডাইস। এটার মানে হচ্ছে পালা, অর্থাৎ পালাক্রম বা পালা, বুঝতে পেরেছেন? এইটা সিঙ্গুলারও যা প্লুরালও তাই। বাকিগুলো যেগুলো আছে তা হচ্ছে মেমোরান্ডাম। মেমোরান্ডাম মানে হচ্ছে স্মারকলিপি। এই মেমোরান্ডামটা সিঙ্গুলার মেমোরান্ডাম, আর যদি আপনি প্লুরালে নেন তাহলে হচ্ছে মেমোরান্ডা। সিঙ্গুলারে হচ্ছে মেমোরান্ডা, প্লুরালে হচ্ছে মেমোরান্ডাম। আচ্ছা, এরপরে আছে স্টিমিউলাস। এটার সিঙ্গুলার প্লুরালের মধ্যে আসবে স্টিমিউলি, স্টিমিউলাস। তারপর আছেন অসিস, এটা হতে পারে অসেস, বুঝতে পেরেছেন? অর্থাৎ এই যে বিষয়গুলো, অর্থাৎ এগুলো কিন্তু পরিবর্তন আছে, কিন্তু ওইটা যেটা ডাইস ওইটা সিঙ্গুলারও ডাইস প্লুরালও ডাইস। তারপরে আসেন পরেরটায়, তা হচ্ছে দ্য সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ ফার্স্ট ইজ অ্যান অ্যাডভার্ব। তার মানে ফার্স্ট শব্দটা অ্যাডভার্ব আকারে কোথায় আছে? দেখেন অ্যান্সারটা হচ্ছে নাম্বার 1 আর কি, তা হচ্ছে ডোন্ট ড্রাইভ সো ফাস্ট। আমি বলতেছি কেন, এখানে একটু পরে আসি, আপনারা পরেগুলো একটু দেখেন। টেকনোলজি ইজ এক্সপান্ডিং অ্যাট এ ফাস্ট পেস। টেকনোলজি
অর্থাৎ আপনার প্রযুক্তি অনেক দ্রুত কিন্তু ব্যাপকতার দিকে যাচ্ছে বা দ্রুত বিস্তৃতি লাভ করতেছে সারা পৃথিবীতে। এখন এখানটা যদি একটু খেয়াল করেন, অ্যাট এ ফাস্ট পেস, আপনি যদি বলেন যে অ্যাট এ পেস তাহলে কিন্তু ঠিকঠাক, কিন্তু যখন সেটাকে আপনি ওইটার ভাব বুঝাচ্ছেন কেমন, তা হচ্ছে ফাস্ট, তাহলে কেমন যদি বুঝায়, কেমন ভাবে না, কেমন যদি বুঝায় তাহলে সেটা অ্যাডজেক্টিভ। এটা একটা বিষয়। প্লাস আপনি আরও বুঝতে পারবেন যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যে পেসকে মডিফাই করছে, তাহলে নাউনকে মডিফাই করা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, এরপরেরটা যদি যান তা হচ্ছে মুসলিমস ফাস্ট ডিউরিং রমাদান। দেখুন এই সেন্টেন্সটার দিকে যদি তাকান তাহলে দেখবেন এখানে কিন্তু এই ফাস্ট ছাড়া আর কোনো ভার্ব নাই, তাহলে সেন্টেন্সটার ভার্ব ছাড়া হতে পারে না, তাহলে এখানে এটা ফাস্ট, অর্থাৎ ফাস্ট মানে হচ্ছে সংযম করা, তাহলে মুসলমানরা রমজানের সময় অনেক বেশি সংযম করে থাকে, বুঝতে পেরেছেন। এরপরে আছেন ঘ নম্বরে, তা হচ্ছে উশসী ওয়েন্ট অন 24 ফাস্ট টু ডিটক্স। তার মানে উশসী কিন্তু একটু খেয়াল করে দেখেন 24 ঘন্টার যে ডিটক্স ছিল সেই যে বিষয়টা ছিল সেখানে সে চলে গেল বা সেই কাজের মধ্যে সে চলে গেল। এখন একটু খেয়াল করে দেখেন 24 কি তা হচ্ছে ফাস্ট টু ডিটক্স, তাহলে আপনি কি দিয়ে যদি প্রশ্ন করেন যে অ্যান্সারটা আসে সেটা অবজেক্ট বা ধরেন সাবজেক্ট, তাহলে এটা নাউন, বুঝতে পেরেছেন। এখানে ফাস্ট তখন নাউন আকার ব্যবহৃত হচ্ছে। আর প্রথমটা যদি যান বলেছিল যে অ্যাডভার্ব কোনটা, তা প্রথমটা এটা দেখেন ডোন্ট ড্রাইভ সো ফাস্ট। আপনি যদি বলেন ডোন্ট ড্রাইভ, সেন্টেন্স ক্লিয়ার, যে ড্রাইভ করো না, কেমনভাবে করো না, কেমনভাবে করো না, ফাস্টলি করো না বা সো ফাস্ট করো না। আমি যদি এরকম বলতাম ডোন্ট ড্রাইভ ফাস্টলি, সহজেই অ্যান্সারটা বুঝে যেতেন, কিন্তু এখানে ওই ফাস্টলির কাজটা করছে সো ফাস্ট, সেক্ষেত্রে সো হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে আর ফাস্ট হয়ে গেছে অ্যাডভার্ব, বুঝতে পেরেছেন। কি একটা মজার বিষয়। ওকে, আচ্ছা, এটা অ্যান্সার ছিল প্রথমটা। এবার আসেন পরেরটায়, ইট ওয়াজ আ কাভার্ডলি অ্যাটাক অন এ ডিফেন্সলেস ম্যান। এটা ছিল খুবই কাপুরুষোচিত একটা আক্রমণ একটা নিরস্ত্র মানুষের উপরে। এখানে কাভার্ডলি কি আমি সহজে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কোনো শব্দ যদি নাউন থাকে তার সাথে যদি এলয় হয় সেটা হয় অ্যাডজেক্টিভ, যেমন মাদার, ফাদার, এর সাথে এলয় দিলে আপনি মাদারলি বা ফাদারলি এগুলা অ্যাডজেক্টিভের কাজ করে, এগুলো কিন্তু অ্যাডভার্ব না। কিন্তু যদি কোনো কারণে আমি এরকম বলতাম কেয়ারফুল, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তারপরে যদি আমি এলয় দিতাম কেমন কেয়ারফুললি, টেকনিক্যালি, তাহলে সেগুলো অ্যাডভার্ব। তাহলে যেহেতু এটা কাওয়ার্ড তো এটা নাউন, তাহলে কাপুরুষ থেকে কাপুরুষোচিত, তাহলে তারপরে এলয় হয়েছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ, বুঝতে পেরেছেন। সো এটা অ্যাডজেক্টিভ। পরেরটা আসেন, দ্য রিভার ফ্লোস পাস্ট দ্য ভিলেজ। নদীটা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। তাহলে একটু খেয়াল করেন এখানে বলছে পাস্ট কি, আমি সহজে বুঝাই দিচ্ছি। মনে রাখবেন যদি কখনো দেখেন কোনো শব্দ সেটা নর্মালি একটা পার্সন স্পিচ হিসেবে থাকে, কিন্তু সেটা যদি তখন আর একটা শব্দের সাথে বিশেষ করে ভার্বের সাথে মিলে এবং ওই দুটো একসাথে না হলে যদি কোনো নির্দিষ্ট অর্থ যেটা প্রকাশ করার কথা সেটা প্রকাশিত না হয়, তাহলে তখন ওই যে শব্দটার কথা বললাম ভার্বের পরে যেটা বসছে ওইটা হচ্ছে তখন প্রিপোজিশন। যেমন আপনি যদি বলেন কাম বাই, আমি যদি বলি বিফোর, আমি জানি যে বিফোর হচ্ছে একটা অ্যাডভার্ব, ঠিক আছে, অ্যাডভার্ব অফ টাইম ধরেন। এখন আমি যদি বলি অ্যাপিয়ার বিফোর বা অ্যাপিয়ার বিফোর, এইটা কিন্তু আর তখন অ্যাডভার্ব আকারে কাজ করলো না, কারণ এর মানে হচ্ছে কি ধরেন হাজির হওয়া, হি অ্যাপিয়ার বিফোর মি, সে আমার সামনে এসে হাজির হলো। এই যে সেন্টেন্সটা, তখন কিন্তু আমি যদি বলি হি অ্যাপিয়ার মি, কোনো সেন্টেন্স হয় না, কোনো অর্থই হয় না। কিন্তু যদি আমি বলি হি অ্যাপিয়ার বিফোর মি বা হি অ্যাপিয়ার্ড বিফোর মি, তখন কিন্তু সেন্টেন্সের একটা অর্থ দ্বারা তার সামনে এসে হাজির হওয়া, অর্থাৎ ওই দুইটা শব্দ গ্রুপ ভার্ব আকারে বসে, প্রথমটা ভার্ব পরেরটা প্রিপোজিশন আকারে বসে কিন্তু একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। এক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে। অর্থাৎ আমি যখন বলতেছি রিভার ফ্লোস পাস্ট দ্য ভিলেজ, ওই ফ্লো পাস্ট, বুঝতে পেরেছেন। আমি যদি এরকম বলতাম রিভার ফ্লোস বাই দ্য ভিলেজ বা বিসাইড দ্য ভিলেজ, তাহলে কিন্তু আপনারা সহজে বুঝে যেতেন, ঠিক আছে। এক্ষেত্রে ওই ফ্লোর পরে পাস্ট না দিলে পুরোপুরি অর্থ ক্লিয়ার হয় না, এই জন্যই এটা প্রিপোজিশন আকারে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, আশা করি বুঝছেন, আর যদি না বুঝেন আমাকে অবশ্যই জানাবেন। পরেরটা আসেন দেখেন, ইহানা স্লিপস অনলি ফর 4 আওয়ার্স এ নাইট। ইহানা মাত্র আপনার 4 ঘন্টার জন্য ঘুমায়। আচ্ছা, মনে রাখবেন এটাকে বলছে এই স্লিপসটা আসলে কী ধরনের ভাগ। মনে রাখবেন স্লিপ হচ্ছে এমন একটা ভাগ যেটা সাধারণত ইনট্রানজিটিভ আকারেই বসে। এটা অ্যান্সার আমি বলে দিলাম। এখন এটা যদি মনে না থাকে তাহলে কেমন বুঝবেন। ইনট্রানজিটিভ ভার্ব যেগুলো, সেগুলো হচ্ছে কোনো বাক্যে কোনো অবজেক্ট থাকবে না, বুঝতে পেরেছেন, কোনো অবজেক্ট থাকবে না, সাবজেক্টই থাকবে শুধু।
এবং অবজেক্ট যেহেতু নাই তাই সেটা হচ্ছে ইন্ট্রানজিটিভ। যেমন আমি যদি বলি আই প্লে, এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ, কিন্তু আমি যদি অবজেক্ট দিয়ে দিই যেমন আই প্লে ক্রিকেট, সেটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। ওই তখন ওই প্লেটা ফাইনাইট ভার্বেরই একটা অংশ হয়ে ট্রানজিটিভ হবে, আর এটাও ইনফাইনাইট, সেটাও ফাইনাইট ভার্বের অংশ অর্থাৎ ইন্ট্রানজিটিভ, কিন্তু সেক্ষেত্রে অবজেক্ট নাই বলে এটা তখন ইন্ট্রানজিটিভ অর্থাৎ অকর্মক। ইন্ট্রানজিটিভ যেটা সকর্মক হচ্ছে ট্রানজিটিভ। সেক্ষেত্রে দেখেন এই স্লিপসের পরে অনলি ফর 4 আওয়ার্স এ নাইট, এখানে কিন্তু কোনো বিষয় আসেনি, শুধুমাত্র সময়টা বোঝাইছে, কোনো কিন্তু বিষয় নাই, অবজেক্ট নাই, যার কারণে এখানে অবজেক্ট নাই বলে এটা ইন্ট্রানজিটিভে কাজ করেছে। আপনি যদি বলতেন যে ফ্যাক্টিটিভ কিনা, দেখেন এটা ফ্যাক্টিটিভ না, কারণ এখানে কোনো প্রয়োজকের বিষয় ছিল না, এই জন্য এটা ফ্যাক্টিটিভ ভার্ব না। আবার এটা কজিটিভ ভার্বও না, কারণ কজিটিভ ভার্ব হচ্ছে ধরেন আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটা করালাম, আই গট দ্য ওয়ার্ক ডান, এইগুলো হচ্ছে পজিটিভ ভার্ব, কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়া, এটাও না। আর ট্রানজিটিভের কথা তো বললামই, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে প্লিজ আমাকে জানাবেন কমেন্টে, আমি সবগুলোরই অ্যান্সার দিয়ে দিব, লাগলে আমি আরও একটা ভিডিও করব। আচ্ছা, এখন আসেন পরের টাইম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তা হচ্ছে শি ওয়াজ ম্যারিড ড্যাশ রিচ ম্যান। মনে রাখবেন এখানে দুইটা অপশনই হয়, একটা টু একটা অফ। এখন এটা হবে অ্যান্সার টু, কারণ হচ্ছে কেউ যদি কাউকে বিয়ে করিয়ে দেয়, যেমন আমার মা বাবা আমাকে বিয়ে করিয়ে দিল, আই ওয়াজ ম্যারিড অফ, বুঝতে পেরেছেন, এটা হচ্ছে ও ডাবল এফ, ওটা হচ্ছে বিয়ে করিয়ে দেওয়া। আর বিয়ে হলো কারোর সাথে বা কিছু, এটা হলো তখন টু, বুঝতে পেরেছেন। এখানে দেখেন এখানে কিন্তু তাই হলো, তাকে একটা ধনী মানুষের সাথে বিয়ে মানে সে তার বিয়ে হলো আর কি, বুঝতে পেরেছেন। কিন্তু যদি এখানে এরকম বলতো যে হিজ ফাদার ম্যারিড অফ হিম, এক্ষেত্রে তখন অফ হতো, এখানে টু হবে। আচ্ছা, এবার আসেন পরেরটায়, হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড সিবলিং। সিবলিংটা আসলে কোন জেন্ডার? সিবলিং হচ্ছে ভাই বোন, বুঝতে পেরেছেন, এটা ভাইও হতে পারে বোনও হতে পারে, তাহলে এটা তো কমন একটা বিষয়, যে কেউ ছেলেও না মেয়েও না, কাকে বোঝাচ্ছে এটা বোঝা যাচ্ছে না, কাজিনের মতন, এইটা তখন কমন নাউন, বুঝতে পেরেছেন, এই জন্য এখানে কমন নাউন অ্যান্সার হবে। এরপরে আসেন ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটা আপনারা সহজেই বুঝবেন, এখানে অ্যান্সার হবে ক, অর্থাৎ রেমিনিসেন্স। তো এই রেমিনিসেন্স যে বানানটা আছে দেখেন, REMINISCENCE, এটা হবে অ্যান্সার, আর বাকিগুলো একটাও হবে না। আপনারা এগুলো ভালো করে মুখস্থ করবেন, রেনিসেন্স রেমিনিসেন্স এগুলো প্রায় সেম সেম, একটু ভালো করে মুখস্থ করলে পারবেন। এবার আসেন দ্য ইডিয়ম স্মেল আ র্যাট। এখন এই স্মেলের র্যাট কি? দেখেন ইঁদুরের গন্ধ পাইলে কিন্তু আমাদের একটু অস্বস্তি লাগে, তেমনি আমরা যদি মনে করি যে কোনো কিছু আমরা সন্দেহ করতেছি, আমাদের অস্বস্তি লাগতেছে, তখন কিন্তু এই জিনিসটা ব্যবহৃত হয়, এভাবে মনে রাখতে পারেন। অর্থাৎ সেক্ষেত্রে হচ্ছে সাসপেক্ট সামথিং রং, এটাই হচ্ছে সেই স্মেল এ র্যাট। আর বাকি যেগুলো আছে তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখানে ডিটেক্ট ব্যাড স্মেল, এটা তো হবেই না ফ্রেজ, যেহেতু বি ইন এ গুড ব্যাড মুড, এটাও না, ব্যাড মুডের বিষয় না এটা। আর সি হিডেন মিনিং, কোনো কিছুর অর্থ, লুকায়িত অর্থ খুঁজে বের করা, এখানে অর্থের কথা বলেনি, তখন সেটা আসলে র্যাটের বিষয় আসে না, অন্য কোনো কিছু হতে পারে, যেমন গো থ্রু দ্য পেজ, সেক্ষেত্রে আপনি সি দ্য হিডিং মিনিং হতে পারে, একেবারে ভিতরে দিয়ে পড়ো, এটা হতে পারে। এরপরে আসেন সিলেক্ট দ্য সিনোনিম ফর ইনক্লিমেন্ট। ইনক্লিমেন্টের সিনোনিম কি? ইনক্লিমেন্ট মানে হচ্ছে শক্ত বা উগ্র। এখন এর সিনোনিম কি হতে পারে? এর সিনোনিমটা হবে হচ্ছে নাম্বার গ, যেটা রাফ, অর্থাৎ খুবই উগ্র মেজাজি, বুঝলেন, বদমেজাজি এইগুলা। আর প্রথম যেটা আছে সেটা হচ্ছে অ্যাফাবেল, ভদ্র, এটা হবে না। মিল্ড, নরম প্রকৃতির মানুষ, এটাও হবে না। জেনিয়াল, এটাও অমায়িক প্রকৃতির মানুষ, এটাও হবে না। যেহেতু সিনোনিম বলেছে, ওই রাফ যেটা আছে এটা হবে। এবার দেখেন এটা পরেরটা, টেল মি ফ্রাঙ্কলি, অর্থাৎ রুড টাইপের যেটা ছিল আর কি। আচ্ছা, যাই হোক, টেল মি ফ্রাঙ্কলি হোয়াই ইউ ডিড দিস। আমাকে খুব সরাসরি স্পষ্ট করে বলো তুমি এটা কেন করেছিলে, হোয়াই ইউ ডিড দিস। এখন দেখেন এটা অ্যান্সারটা কী হবে, মনে রাখবেন এটা অ্যান্সারটা হচ্ছে নাউন ক্লজ। আমি অ্যান্সারটা আগে বলি, নাউন ক্লজ কেন নাউন ক্লজ। যদি আমি এরকম বলি টেল মি ইট, একটু দেখেন, টেল মি ইট ফ্রাঙ্কলি, কোনো ক্লজকে যদি ইট দিয়ে রিপ্লেস করা যায় বা যদি সেটাকে প্যাসিভ করা যায় তাহলে সেটা হচ্ছে নাউন ক্লজ। আপনি যদি এরকম বলতেন টেল মি ইট ফ্রাঙ্কলি, তাহলে কিন্তু ইটের বদলে কি হচ্ছে, হোয়াই ইউ ডিড দিস, ওটা হচ্ছে। আমি ফ্রাঙ্কলিটা শেষে দিই, অর্থাৎ টেল মি ফ্রাঙ্কলি ইট, এটা একটু ঘুরিয়ে দিয়েছে যাতে আপনাদের বুঝতে কষ্ট হয়। আপনারা অনেকেই এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়েছেন, এটা ভুল করেছেন, এটা নাউন ক্লজ, বুঝতে পেরেছেন। আমি ক্লজ চ্যাপ্টার আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা কাইন্ডলি আমার ভিডিওগুলোতে, ক্লজের ওই ভিডিওগুলো বা সেশনগুলোতে যাবেন, একটু দেখবেন, আপনারা সহজেই বুঝতে পারবেন। আমি আর এখানে ডিটেল আকারে বললাম না, শুধু এটুকুই বললাম কোনো ক্লজকে যদি ইট বা ইট দিয়ে রিপ্লেস করা যায় অথবা সেটাকে যদি সাবজেক্ট হিসেবে ধরে প্যাসিভ ভয়েস করা যায় পুরো সেন্টেন্সটাকে,
তাহলে সেটা আপনার নাউন ক্লজ, এই দুইটা সিস্টেমে যে কোনো একটা। আচ্ছা, পরেরটা আসেন, দ্য প্রিফিক্স নন ক্যান বি অ্যাডেড টু। নন শব্দটা কোন শব্দের আগে, অর্থাৎ নন অংশটা কোনটার আগে বসানো যায়? প্রিফিক্স মানে তো উপসর্গ, আর সাফিক্স মানে হচ্ছে আপনার অনুসর্গ। তো সেক্ষেত্রে এটার অ্যান্সারটা হবে পার্টিশন, অর্থাৎ গ নাম্বার। পার্টিশন মানে হচ্ছে দল নিরপেক্ষ, নন পার্টিশন হয়ে থাকে এটা। আর বাকি যেগুলো দেখতেছেন অফিস, এটাকে আপনি অফিসের সাথে আদৌ নন যুক্ত কোনোদিনও হবে না। আনঅফিসিয়াল হয়, আনঅফিস হয় কিনা জানি না, আনঅফিসিয়াল হয়, রেগুলার ইরেগুলার হয়, অবে ডিজোবে হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন 50-এ, আমার এখানে নাম্বার যেটা, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। আই হার্ড হার সিং, আমি তাকে গান গাইতে শুনেছিলাম। এই সিং হচ্ছে, মনে রাখবেন, এমন একটা শব্দ, এই সিং অল টাইম বেয়ার ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়। বেয়ার ইনফিনিটিভ হচ্ছে সেইগুলা যেগুলো অ্যাক্টিভের বেলায় টু উজ্জ থাকে, কিন্তু প্যাসিভের বেলায় ওই টুটাকে ইউজ করতে হয়। যেমন ধরেন আপনি এরকম বলেন, আই মেক হিম গো দেয়ার, আমি তাকে সেখানে যাইতে বাধ্য করেছিলাম, এরকম বলেছিলাম আর কি। তাহলে হি ওয়াজ মেড টু গো দেয়ার। বুঝতে পেরেছেন? হি ওয়াজ মেড টু গো দেয়ার, ওই মেকের আগে, মেকের পরে একটা টু ছিল, ওইটা ওইখানে অ্যাক্টিভ উজ্জ ছিল, কিন্তু এখানে হবে প্যাসিভের বেলায়। তেমনি এখানে আই হার্ড আর সিং, সেক্ষেত্রে অ্যান্সার হবে শি ওয়াজ হার্ড টু সিং বাই মি, অর্থাৎ 4 নম্বর যেটা, শি ওয়াজ হার্ড টু সিং বাই মি, ওই টুটা তখন প্যাসিভের বেলায় ইউজ করতে হবে। বেয়ার ইনফিনিটিভের রুলটা এখানে আসছে। এবার আসেন 51 নম্বরে, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। আমার এই প্রশ্ন অনুসারে 51, যা হোক। তো সেক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে ওয়ান অফ মাই সিস্টার্স ইজ আ নার্স, কোনো অ্যাপোস্ট্রফি নাই। অন অফ মাই সিস্টার্স ইজ এ নার্স, এটা সহজে নিয়ম হচ্ছে অন অফ যদি থাকে তাহলে যে সাবজেক্টটা থাকবে সেটা হবে প্লুরাল ফর্মে, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। আমার মনে হয় আপনারা সহজেই বুঝতে পারছেন। যেমন অন অফ দ্য স্টুডেন্টস হ্যাজ ডান ইট, ছাত্রছাত্রীগুলোর মধ্যে একজন বা অন্যতম একজন এটা করেছে। স্টুডেন্টস হয়েছে ঠিক আছে, কোনো অ্যাপোস্ট্রফি না, কিন্তু স্টুডেন্টস অর্থাৎ প্লুরাল নাম্বার, এবং তারপরে হচ্ছে ভার্বের সিঙ্গুলার ফর্ম। ক্লিয়ার? আচ্ছা, এটা সহজ ছিল, তাও আমি জানি না আপনারা ভুল করছেন কিনা, খুবই সহজ ছিল। সিলেক্ট দ্য রাইট ডিটারমিনার, শি ওয়ার্কস অ্যাজ ড্যাশ FBI অ্যানালিস্ট, খুবই সহজ। ডিটারমিনার মানে আর্টিকেলগুলো ডিটারমিনারের অংশ। তো সেক্ষেত্রে FBI আপনারা যদি উচ্চারণ করেন, এ আসতেছে, এফ উচ্চারণ করতে, তো সেক্ষেত্রে এ আসলে কি হয়? অ্যান হবে, ভাওয়েল আসলে অ্যান হবে। ওকে, এটা অ্যান অ্যান্সার অ্যানই হবে। তুলনামূলকভাবে অন্যান্য প্রশ্নের থেকে বাংলার থেকে তো বাংলার সাথে তুলনাই করা যাবে না, 7 BCSে বাংলা এত কঠিন হয়েছে, বাট আপনি যদি অন্যান্য বিষয়গুলো ধরেন তার থেকে ইংরেজিটা সহজই হয়েছে, অন্তত গ্রামার অংশটা। এবার দেখেন, উই মেট মেধা ক্যারিং আ বকেট অফ রেড রোজেস, অর্থাৎ লাল গোলাপের এক তোড়া নিয়ে আসছিল মেধা, আমরা মেধার সাথে এভাবেই দেখা করেছিলাম। এখন এখানে যদি আমি একটু আসি, তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, এই মেধা সাবজেক্ট, এরপরে মেড কিন্তু অলরেডি একটা ভার্ব আছে, এরপরে একটা অবজেক্ট আসছে, অর্থাৎ সাবজেক্ট ছিল উই, এরপরে মেড ভার্ব, এরপরে আরেকটা অবজেক্ট হচ্ছে মেধা, এরপরে আরেকটা ভার্বের সাথে আইএনজি হয়েছে। যদি এমন থেকে থাকে, আমরা কিন্তু জানি যে পরপর দুটা ভার্ব থাকলে পরেরটা যদি অবজেক্টের পরে যে আরেকটা ভার্ব থেকে থাকে তার আইএনজি হয়, তাহলে সেটা পার্টিসিপল, কারণ সেটা তখন অ্যাডজেক্টিভের কাজ করে। আমার পার্টিসিপল জেরান পার্টিসিপলের অধ্যায়টা আছে, আপনারা সেখান থেকে আরও ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি সংক্ষেপে এখানে বলতেছি, কোনো যদি অবজেক্ট থেকে থাকে এবং তারপরে যদি একটা ভার্ব অলরেডি আছে মেইন সাবজেক্টের সাথে, এরপর একটা অবজেক্ট আসছে, তারপরে যদি আরেকটা ভার্বের সাথে আইএনজি হয় কমা টমা ছাড়া, তাহলে ওই ভার্বটা হচ্ছে পার্টিসিপল। তো এটা পার্টিসিপল, অর্থাৎ এটা প্রেজেন্ট পার্টিসিপল আর কি গেল। এবার আছে দেখেন, 5 years have passed, 5 বছর হয়ে গেছে, সিন্স হিজ ফাদার ডায়েড, তার বাবা মারা গিয়েছেন। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিম্পল ফর্ম অফ দ্য সেন্টেন্স ফ্রম দ্য ফ্লোয়িং পোর্শনস। এখন দেখেন, কারোর বাবা যদি মারা যেয়ে থাকে তার কিন্তু আর কোনো পারফেক্ট টেন্স হবে না। সহজ কথা, কেউ মারা গেলে তার আর কোনো পারফেক্ট টেন্স হয় না, সেটা আপনি প্রেজেন্টে হোক পাস্টে হোক, কোনো কিছু নয়। এইটা হচ্ছে আপনাদের বুঝতে হবে। আপনারা মানে এইটা যারা বুঝতে পারেন তারা উল্টোপাল্টা অ্যান্সার দিয়েছে। এইটার অ্যান্সারটাই হবে হচ্ছে খ, অর্থাৎ হিজ ফাদার ডায়েড 5 years ago, তার বাবা 5 বছর আগে মারা গিয়েছে। এখানে কোনো হ্যাজ হ্যাড কোনো কিচ্ছু হবে না। বুঝতে পেরেছেন? আবারও বলি, হিজ ফাদার ডায়েড 5 years ago, এটা হবে অ্যান্সার। ওকে, এবার আসেন, হি স্টার্টেড টিচিং হ্যামলেট, সে হ্যামলেট পড়াতে শুরু করেছিল। এখানে টিচিংটা কি দেখে কিন্তু মনে হয় টিচিংটা পার্টিসিপল, কারণ একটা ভার্ব আছে স্টার্টেড, এরপর আরেকটা বাই আইএনজি আসছে, অর্থাৎ এটা পার্টিসিপেলের মতো মনে হচ্ছে। কিন্তু মনে রাখবেন, স্টার্টেড শব্দটা যদি কখনো থেকে থাকে, তারপরে যদি আর কোনো ভার্ব আসে বা স্টার্ট শব্দ থেকে থাকে, তাহলে সেটা হয় সবসময় জেরান্ট। এটা হচ্ছে প্রথম কথা।
এটা যদি না বোঝেন তাহলে দেখেন, একটু খেয়াল করেন। হি স্টার্টেড টিচিং হ্যামলেট। হ্যামলেটটা কিন্তু টিচিংয়ের পরে বসছে, হ্যামলেটটা কিন্তু টিচিংয়ের আগে বসে নাই। যদি আগে বসতো কোনো কারণে যদি সেটা হতো তাহলে সেটা হয়ে যেত পার্টিসিপেল টিচিং, কিন্তু যেহেতু হ্যামলেটটা পরে বসছে এক্ষেত্রে এটা জেরান্ড। আপনি আরও যদি এভাবে না বোঝেন তাহলে এইভাবে দেখেন, টিচিং একটা বিষয়, পড়ানো একটা বিষয়, এটা কিন্তু একটা বিষয়, এরকম যদি বিষয় বোঝানো হয় তাহলে কিন্তু সেটা জেরান্ড। ক্যারিং কিন্তু কোনো বিষয় ছিল না, ক্যারিং শুধুমাত্র তুলে নিয়ে যাওয়া, কিন্তু এটা কিন্তু টিচিং একটা পেশা, বিষয় আর কি, পেশা বোঝাচ্ছি, তাহলে টপিক, এই জন্য এটা জেরান্ড। আচ্ছা, শেষ প্রশ্ন গ্রামারের, চুজ দ্য অ্যান্টোনিম অফ কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি মানে তো বুঝছেন, মতবিরোধ, তর্ক বিতর্ক আর কি। তো সেক্ষেত্রে যদি অ্যান্টোনিম হয় অ্যান্সারটা হবে হচ্ছে আনএনিমিটি, অর্থাৎ সর্বসম্মত। বুঝতে পেরেছেন? আনএনিমিটি, অ্যানিমিটি উল্টোটা, অ্যানিমিটি মানে শত্রুতা, আনএনিমিটি সর্বসম্মত, কোনো সমস্যা নাই, এটা হবে অ্যান্সার। আর বাকিগুলো যেগুলো ছিল তা হচ্ছে কন্টেনশন, তা হচ্ছে তর্ক, অর্থাৎ বোন অফ কন্টেনশন, বিবাদের বিষয় যেমন ছিল আমরা ফ্রেজে পড়েছি সেটা তর্ক। এরপর আছে বিকরিং, এর মানে হচ্ছে কলহ, আর আছে ডিসপিউট, ডিসপিউট মানে তো জানেন আপনারা, ঝগড়া বিবাদ। ওকে, তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে গ্রামারে যেগুলো ছিল অল্প কিছু জিনিস এর মাধ্যমে এর সাথে রিলেটেড আরও কিছু জিনিস বুঝিয়ে দেওয়া। আমি পারলে বোর্ডে নিতে পারতাম, কিন্তু আমি আপাতত চাচ্ছি না, যেটা আপনাদের মন খারাপ, এমনি পরীক্ষা ভালো হয়নি অনেকেরই, অনেকে আমাকে জানিয়েছেন। আপনাদের জন্য দোয়া রইল। শেষ যাওয়ার আগে কিছু কথা বলে যায়, কাটমার্কটা কেমন হতে পারে। 47 বিসিএসে কিন্তু খুব বেশি লোককে নেওয়া হচ্ছে না, যার কারণে আপনাদের কাটমার্কটা কিন্তু 100, অনেকে বলতেছে 95, আমি 95 বলবো না, এটা সম্ভব না, না হওয়ার সম্ভাবনা বেশি। আমি 98 থেকে 103-এর ভিতরে বলতে পারি। অর্থাৎ যারা আপনারা 98 থেকে 103-এর মধ্যে পাচ্ছেন, মোটামুটিভাবে আপনারা রিটেনের জন্য প্রস্তুতি নিতে শুরু করতে পারেন, যদি প্রায় 18 থেকে 19,000 টিকানো হয়। অত টিকাবে কিনা জানি না, যদি টিকানো হয়, যদি আরও বেশি টিকানো হয় তাহলে আরও কমবে মার্ক। অর্থাৎ সেক্ষেত্রে 100 বা 98 বা 97 হলেই হয়ে যাচ্ছে, তবে 95-তে কোনোভাবেই সম্ভব না, কারণ প্রশ্ন এতটাও কঠিন হয়নি যতটা আপনারা ভাবতেছেন। আপনাদের সর্বভাবে মনে হচ্ছে, কিন্তু ইংরেজিতে সোজা হয়েছে, ওখানে তো অনেকের নাম্বার বেশি পেয়ে যাচ্ছে। যা হোক, এটা গেল। এবার আসি আপনাদের আজকে যে সার্কুলারটা পূরণের ডেট ছিল 21শে সেপ্টেম্বর, অর্থাৎ পিএসসির আন্ডারে প্রাইমারি প্রধান শিক্ষক, এই সার্কুলারের জন্য সবাই আবেদন করতে শুরু করুন। এই পরীক্ষাটায় 90 মার্কের পরীক্ষা হবে, 90 মার্কের থাকবে অবজেক্টিভ, আর 10 মার্কের থাকবে ভাইবা। এ নিয়ে ইনশাআল্লাহ আলাদা আলোচনা হবে। তবে আপনারা অবশ্যই সার্কুলারটা সবাই আবেদন করবেন, যারা যারা যোগ্য, অর্থাৎ অনার্স থাকলে আবেদন করা যাবে, বা সমমানের ডিগ্রি থাকলে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। অফিস শেষে আসছে, আমার আসলে শরীরটা অনেক ক্লান্ত। আপনাদের এই প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিবে হয়তো বা 10 দিন থেকে 12 দিন বা 15 দিনের মধ্যেই দিয়ে দিবে। আর একটা কথা, আপনাদের 50তম বিসিএসের সার্কুলারটা 1 নভেম্বর, আমি বলেছিলাম 29 নভেম্বর দিতে পারে, বাট এটা 1 নভেম্বর দেওয়ার সম্ভাবনা আছে। অলরেডি নন ক্যাডারের জন্য কয়টা নন ক্যাডার নেওয়া হবে, কয়জন নেওয়া হবে, এটা অলরেডি আজকে আলোচনা করা হয়েছে, এবং তারা অলরেডি, আমি মানে আপনারা জানেন কিনা জানি না, অলরেডি কিন্তু লিস্ট চেয়েছে পিএসসি, প্রত্যেকটা মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে যে নন ক্যাডার 50 নন ক্যাডারের জন্য, 50 বিসিএসে নন ক্যাডার নেওয়ার জন্য কতগুলো পোস্ট ফাঁকা আছে তার একটা লিস্ট দেওয়ার জন্য। তার মানে বুঝতে পেরেছেন, খুব বেশি দিন দেরি নাই, খুব ভালো করে পড়েন। 10 তারিখে 49 বিসিএসের, 10 অক্টোবর 49 বিসিএসের পরীক্ষা, এটাও ভালো করে দিবেন। এর মাঝখানে কোনো সমস্যা থাকলে আমি তার উপরে ক্লাস নিয়ে দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে। সাহিত্যের উপরেও আমার ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, ইংলিশ সাহিত্যের, আমি সব কিছু রেডি করতেছি, ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আসবো। ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।